2 নাম্বার ক্লাস আজকে আমাদের। সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব, লোকাল হোস্ট আচ্ছা দেখেন আমাদের প্রজেক্টের কি অবস্থা হয়ে গেছে না তন্ময়? নিয়ে আসছেন না বাসায় ভুল করে পেন ড্রাইভ রেখে আসছেন? পেন্টে থাকে আল্লাহ আমরা সবার প্রজেক্ট দেখবো আজকে। হ্যাঁ, কে কি করছেন না করছেন, কি কি কিছু মডিফিকেশন আসে কিনা। হ্যাঁ, Day 32 আচ্ছা দেখেন আমরা ইয়া করে নিচ্ছি আর কি, নতুন একটা ফোল্ডার করে নিলাম, তার মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসের ফাইলগুলো নিয়ে আসছি আর কি। সো ই-কমার্স 28 আমাদের সাইটে এভাবে বিষয়গুলো আসে আর কি। এখান থেকে আমরা এখান থেকে যখন কোন একটা প্রোডাক্টের উপর যাচ্ছিলাম, ফ্রন্ট এন্ডে কতটুকু করা হয়েছিল, প্রোডাক্ট আসতেছিল এভাবে, প্রোডাক্টে আমরা কার্টে অ্যাড করতে পারতেছিলাম। সো কার্টে কি যাচ্ছিল, ও কার্ট করা হয় নাই না, অ্যাড টু কার্টে করা হয় নাই, এই যে কার্ট করা হয়েছে কার্টে প্রোডাক্ট আমি দুইটা নেই, আপডেট দেই, এটা আপডেট হচ্ছে, আবার ডিলিট করি, ডিলিটও হয়ে যাচ্ছে, তাই না? কার্ড পর্যন্ত আমাদের লাস্ট করা হয়েছিল আর কি। আজকে আমরা কার্ড কমপ্লিট করব এবং চেষ্টা করব অর্ডারটা সাবমিট করার জন্য আর কি। সো এখান থেকে দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন কোনো একজন কাস্টমার আপনার ভিজিটর আর কি আপনার সাইট থেকে কোনো একটা প্রোডাক্টের ডিটেইলসে যাচ্ছে, যাওয়ার পর যখন সে প্রোডাক্টটা কার্টে অ্যাড করলো, কার্টে অ্যাড করার পর কোনো কারণে সে আবার অন্য কোথাও গেল, এখন সে তার কার্ডটা আবার দেখতে চাচ্ছে, যে দেখতে পারে না,
এটা হচ্ছে একটা সাধারণ আর কি ফাংশন, জেনারেল ফাংশন। সো সেক্ষেত্রে এখানে একটা অপশন দেখা যায় ম্যাক্সিমাম সাইটে, কার্টে ক্লিক করলে তার কার্টটা আবার দেখায়। সো এক্ষেত্রে আমরা যদি এখানে কার্টে ক্লিক করে দেখাচ্ছে অবজেক্ট নট ফাউন্ড, সো আমাদের ওই বিষয়টা যদি আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? এই জায়গায় লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, তাই না? কারণ আমাদের সব তো করাই আছে। তাহলে আমরা ওইটা ছিল কোথায়? ফ্রন্ট এন্ডে না, ইনক্লুডস এর মধ্যে হেডার বটম, হেডার মিডল, হ্যাঁ মেনুগুলো মিডলে ছিল। এই দেখেন এখানে এই যে কার্ড, তো এখানে আমরা কার্ড না দিয়ে কি দিব, আমাদের পেজটার নাম কি দিয়েছিলাম মাস্টারিং করার সময়? এই যে card.php। আমি যদি এই পেজের লিংকটা দিয়ে দিই তাহলে কি করবে, এখানে যদি আমরা card.php লিংকটা দিয়ে দিই তাহলে সে এখানে ক্লিক করলে এই লিংকটা অ্যাক্টিভ হবে। এই লিংকটা অ্যাক্টিভ হলে এখানে আসবে, এখানে এসে এই পেজেসের মধ্যে কার্ড নিবে এবং ইন্ডেক্স পেজকে ইনক্লুড করবে। সো পেজেস থেকে যখন সে index.php পেজে যাবে, এখানে আসার পর কোথায় আসছে, যে কার্টে যখন মিলে যাবে কার্ট কন্টেন্ট পেজটাকে লোড করবে পেজেসের মধ্যে থেকে। সো কার্ট কন্টেন্ট পেজে এসে দেখেন সেশন আইডিটা সে নিবে, নেওয়ার পর সকল প্রোডাক্টকে তুলে নিয়ে এসে ওই সেশনে যত প্রোডাক্ট পাবে, তাই না, সবাইকে তুলে এনে যথারীতি এখানে দেখাবে, তাই না? ভেরি সিম্পল কিন্তু বিষয়টা আর কি। সো আমরা এবার যদি এখানে কার্টে ক্লিক করি, দেখেন এবার কিন্তু কার্টটা দেখাচ্ছে আমাদের, তাই না? এভাবে আমরা কাজটা করে থাকি আর কি। এখন ধরেন সে আবার আরেকটা ম্যান ফ্যাশনে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট করা হয় নাই, হাই এটা তো বাধ্যতামূলক। ধরেন সে কোন একটা ক্যাটাগরি, স্মার্টফোন, ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, যখন কোন একটা ক্যাটাগরিতে ক্লিক করবে ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো দেখতে উচিত না? ওই কাজটা কিভাবে করবো আমরা, দেখেন ওটা দিয়ে শুরু করি আজকে। হ্যাঁ, সো তারপরে ম্যানুফ্যাকচারার ওয়াইজ, ম্যানুফ্যাকচারার কি আনা হয়েছিল? হ্যাঁ, এই যে ম্যানুফ্যাকচারার ক্লিক করলে আমাদের ম্যানুফ্যাকচারার ওয়াইজ প্রোডাক্টগুলো দেখাবে, এটাও করতে হবে। তাহলে এই মেনুগুলো কোথায় আছে? হেডার বটমে। সো আমরা কোডিং থেকে আমরা যাব হচ্ছে হেডার মিডিলে না গিয়ে হেডার বটম, এই যে বটম, হেডার বটমের মধ্যে কিন্তু মেনুগুলো এই যে লিংক করা আছে, তাই না? ক্যাটাগরি নেম এখানে ইকো করা আছে না, এগুলোই তো দেখাচ্ছে এখানে। স্মার্টফোন, ম্যান ফ্যাশন, এগুলো কোথা থেকে আসতেছে? এখান থেকে না, নাকি না কারো কোনো আপত্তি আছে? তাহলে এখান থেকে যদি আসে আমরা তাহলে কি করব, দেখেন আমরা এবার এই জায়গাটায় কি হবে, হাইপার রেফারেন্সের মধ্যে এখানে কিন্তু আমাদের যেটা হবে, এখানে আমরা একটা পেজকে লোড করব। বেসিক্যালি দেখেন এখানে ক্লিক করলে কি হবে, এখানে যখন আমরা ক্লিক করব ক্যাটাগরির মধ্যে কোনো একটা ভিউ পেজ লোড হবে, সেই ভিউ পেজে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো দেখাবো। সো প্রত্যেকটা পেজের স্ট্রাকচার একই রকম হবে। ক্যাটাগরি পেজের মধ্যে প্রোডাক্টগুলো ভেরিয়েবলের মাধ্যমে ডেটাবেস থেকে আসবে। সো যখন যে ক্যাটাগরিতে ক্লিক করবে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো ভেরিয়েবলে চলে আসবে, তাই না? তাহলে দেখেন কি করব, আগে একটা কাজ করি, এখানে ক্লিক করলে একটা পেজ লোড হবে, সেই ব্যবস্থাটা আগে করি, তাই না? তো তার জন্য কি করা লাগবে, এখানে ক্লিক করলে একটা পেজ লোড হবে। দেখেন আমাদের টেমপ্লেটও কিন্তু একটা ক্যাটাগরি পেজ থাকার কথা। আমরা ইন্ডেক্স পেজে যাই, দেখেন এই যে প্রোডাক্টে ক্লিক করি, এটা হচ্ছে কি, দিস ইজ ক্যাটাগরি পেজ, ঠিক আছে? একটা ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে সে দেখাবে। সো তাহলে আমরা যখন এখান থেকে কোন একটা ক্যাটাগরির উপর ক্লিক করব আমাকে এই পেজটা দেখাবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট জব। তাহলে তার জন্য কি করতে হবে, এইখানে আমরা আসব, এই জায়গাটায় মাস্টারিং এর মাধ্যমে এখানে একটা পেজ লোড করব, সেই পেজের মধ্যে এই পেজের কোডগুলো কপি করে দিয়ে দিব, তাই না, নাকি? আচ্ছা, তাহলে হেডার বটমে যাই, হেডার বটমে আসলাম,
এখানে কি দিব category.php তাহলে এই category.php নামে একটা ফাইল মেইন প্রজেক্টের মধ্যে করতে হবে হ্যাঁ এবার আমাকে পেজেস নামে একটা ভেরিয়েবল নিতে হবে যার মধ্যে দিয়ে দিলাম ক্যাটাগরি এবং আমরা ইনক্লুড করে দিচ্ছি ইনডেক্সকে এবার ইনডেক্স পেজে এসে আমরা ক্যাটাগরি যদি হয় তাহলে ক্যাটাগরি কন্টেন্টকে লোড করবে ও মাই গড সো ক্যাটাগরি কন্টেন্ট নামক একটা পেজ তৈরি করব পেজেসের মধ্যে ক্যাটাগরি contents.php এইখানে এসে আমার কি করতে হবে আগে টেস্ট করে দেখি কাজ করে কিনা হ্যালো ক্যাটাগরি সো এবার যদি আমরা ব্রাউজারে যাই হোমে ক্লিক করি যখন এখানে ক্লিক করব দেখেন কি আসছে ইউআরএল এ category.php না ক্লিক করি দেখেন হ্যালো ক্যাটাগরি এটা তো মাস্টারিং পুরান কথা বাট আমি যখনই ক্লিক করতেছি আমার একই পেজ লোড হচ্ছে কারণ ইউআরএল কি একটাই ছিল এখন দেখেন এই জায়গাটা এবার আমরা এই পেজটা লোড করব তাহলে কি করা লাগবে কোডটুকুন কেটে পেস্ট করে দিতে হবে পেজের নামটা কি shop.html তাহলে এখান থেকে আমরা এই যে শপিং shop.html edit with notepad কোথা থেকে কাটবো আনলিমিটেড লিমিটেড টাইম অফার ইমেজে কি অ্যাড আকারে আসছে আচ্ছা তো হেডার বটমের পর থেকে আর কি তাই না হেডার মিডল হেডার বটম এই যে অ্যাড তাহলে আমরা এখান থেকে শুরু করি না এইখানে ধরলাম এবার দেখি কোথায় শেষ হচ্ছে এই যে ফুটারের আগ পর্যন্ত হ্যাঁ এই পুরো কোডটাকে কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করে দিলাম কোডটা একটু ফরম্যাট করে নেই এবার যদি ব্রাউজারে যাই আমাদের সাইটে যাচ্ছি রিলোড দিচ্ছি দেখেন চলে আসছে কিন্তু শুধু ইমেজগুলো আসে না তাই না কারণ কি ইমেজের পাথটা দেওয়া হয় নাই সো পাথটা দিয়ে দিই রিপ্লেস ইন প্রজেক্ট অ্যাসেটস ফ্রন্ট এন্ড হ্যাঁ দাঁড়ান এক মিনিট আমাদের এখানে ইউআরএলটা দেখে আসি একটু 32 অ্যাসেটস ফ্রন্ট এন্ড অ্যাসেটস এরপর ইমেজেস আচ্ছা শিট ইমেজেস এটা না ফ্রন্ট এন্ড অ্যাসেটস ইমেজেস কন্টিনিউ দিচ্ছি মাত্র 16টা পাইছে বেশি না ওকে সো আমরা এবার যদি চেকিং করি তাহলে হয়তো দেখা যাবে যে ইমেজগুলো চলে আসার কথা ইমেজগুলো চলে আসছে তাই না বাট এই পেজটা কিন্তু এখনো ডাইনামিক হয় নাই খেয়াল করে আমি যখন যে পেজের উপর ক্লিক করি আমার কি একই জিনিস আসতেছে না বাট আমি স্মার্টফোনে ক্লিক করলে ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো দেখাবে ম্যান ফ্যাশনে ক্লিক করলে ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো দেখাবে তাই না সো ওটার জন্য আমরা কি করব দেখেন তাহলে যখন আমরা এই হেডার বটম থেকে আমরা এখানে ক্লিক করতেছি যখন আমরা কোনো একটা ক্যাটাগরির উপর ক্লিক করি দেখেন এই ক্যাটাগরি যেখান থেকে শো হচ্ছে যখন আমি ক্লিক করতেছি এগুলো তো অবশ্যই লুপের মধ্যে আছে তাই না ভেরিয়েবল থেকে আসতেছে না সো এই ভেরিয়েবলের মধ্যে কি এই পার্টিকুলার ক্যাটাগরি আইডিটা আছে না আমি যদি এখানে ক্লিক করার সময় ইউআরএল দিয়ে আইডিটা পাস করে দেই ইউআরএল দিয়ে আইডিটা পাস করে দেই তাহলে
এই পেজে এসে এখানে ক্লিক করার পর যে পেজ আসছে সেই পেজে ইউআরএল যে আইডিটা পাই, ইউআরএল থেকে আইডিটা নিয়ে ওই আইডি ধরে ডাটাবেসে যাব, ওই আইডি ধরে ডাটাবেস থেকে প্রোডাক্ট তুলে নিয়ে এসে এখানে দেখাই দেব। তাহলে যখন যে ক্যাটাগরির উপর ক্লিক করব সেই ক্যাটাগরি আইডিটা যাবে, সেই ক্যাটাগরি আইডিটা রিসিভ হবে এবং ওইভাবেই কোয়েরি করে প্রোডাক্টগুলো আসবে, তাই না? তাহলে দেখেন আমরা এখানে কি করি, ক্যাটাগরি আইডিটা কোথায় আছে এখানে বলেন তো, কোন ভেরিয়েবলের মধ্যে ক্যাটাগরি আইডিটা আছে, তাই না? এখানে হোয়াট সাইন দিয়ে আইডি ইকুয়াল টু এটা পাঠিয়ে দিচ্ছি, ক্যাটাগরি আইডি। এবার যখন আমি দেখেন, এবার যদি আমি এখানে আমাদের সাইটে যাই, রিলোড দেই, হোমে আছি, এবার এখানে ক্লিক করলে দেখেন কত যাচ্ছে, এখানে 1, এখানে 5, 6, ইউআরএল কত আছে 6 চলে আসছে না? এখানে ক্লিক করলে 1, এখানে ক্লিক করলে 4, এখানে 5। তার মানে যখন যে ক্যাটাগরির উপর ক্লিক করা হচ্ছে তার আইডিটা কোথায় আসতেছে, এই ক্যাটাগরি content.php এখানে আইডিটা আসতেছে না নাকি? এবার আমি এখান থেকে কি করব বলেন, আইডিটাকে ধরি, এটা ভেরিয়েবলের মধ্যে রাখি, এবার আমি যদি একটা ফাংশন লিখি অ্যাপ্লিকেশন ক্লাসের মধ্যে, সিলেক্ট প্রোডাক্ট ইনফো বাই ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডিটার সাথে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এর একটা ডেফিনেশন দেওয়ার জন্য একটা জিনিস খেয়াল করেন, আমরা কি শুধুমাত্র ক্যাটাগরিটা চেক করব না পাবলিকেশন স্ট্যাটাসটাও চেক করব? চেক করতে হবে না, কারণ কোন একটা প্রোডাক্ট আনপাবলিশ থাকতেই পারে। সেক্ষেত্রে আমি এখানে যেগুলো সিলেক্ট পাবলিশড প্রোডাক্ট বাই ক্যাটাগরি আইডি, এই ফাংশনটা ডেফিনেশন দেওয়ার জন্য আমরা ক্লাসেসের মধ্যে থেকে অ্যাপ্লিকেশন ক্লাসে আসলাম, পাবলিক ফাংশন, আচ্ছা সিলেক্ট করতে বলছে না, তাহলে একটা সিলেক্টেড কোয়েরি লিখতে হবে আমাদের, এই যে পাওয়া গেছে একটা সিলেক্টেড কোয়েরি, এতটুকুন তো সেম তাই না, শুধু এসকিউএলটা চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা ওর সাপোর্টটা নিচ্ছি আর কি। তো সিলেক্ট অল ফ্রম কি হয় বলেন তো, ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরি টেবিলে কি প্রোডাক্ট আছে? আমার এখানে কি দেখাবো আমি, ক্যাটাগরি আইডি না প্রোডাক্ট? তাহলে আমি ক্যাটাগরি টেবিলে যাই কি করব, হোয়ার গৌরী আইডি না, and status is equal to warning, ক্যাটাগরি আইডি সমান সমান ক্যাটাগরি আইডি এন্ড পাবলিকেশন স্ট্যাটাস সমান সমান 1, তাই না? সো এভাবে আমরা প্রোডাক্টগুলো তুলে নিয়ে আসার জন্য একটা কোয়েরি রেডি করে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, কোয়েরিটা এক্সিকিউট করলাম, যদি ঘটনা ঘটে তাহলে সে একটা রিসোর্স রিটার্ন করবে, আর না ঘটলে তো শেষ। এবার এই কোয়েরি রেজাল্টটা রিসিভ হবে কোথায়, যেখান থেকে ফাংশনটা কল হয়েছে, ফাংশনটা কল হয়েছে কোথা থেকে, এখান থেকে, এখানে রিসিভ করে নিলাম। এবার এই রিসোর্স থেকে প্রোডাক্টগুলো বের করে আমাকে শো করাতে হবে না, আমি কোথায় শো করাবো, ধরেন এখানে সাপোজ ধরেন আমি একটা তুলে দিই, হ্যাঁ ওটা ভালো লাগতেছিল না, তুলে দিলাম, ঠিক আছে না? এবার এখানে দেখেন আমরা এখানে ছোট্ট একটা বিষয় আমরা বলতে পারতাম, সেটা হচ্ছে যে দেখেন সিলেক্ট কি করছি এখানে অল, তাই না? আমরা এখানে কি কি দেখাবো,
এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আপনারা যখন বড় বড় সফটওয়্যার বানাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কুয়েরি লেখাটা কিন্তু খুব সিনসিয়ার ইস্যু, তাই না? এটা নিয়ে তো মনে হয় ওয়াচ করা হয়েছিল অনেক আগে। কুয়েরি লেখাটা কিন্তু খুব সিনসিয়ার ইস্যু, কারণ এটা আমি এখানে যে কুয়েরিটা লিখছি দেখেন সে আমাকে কি রিটার্ন করে। আমি এসও বাবাজির হেল্প নিয়ে বাইট করি, সরি এসও বাবাজি কি বলে, বাট সব কি আমার দরকার আছে? ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে তাহলে এখন দেখেন আমি যখন হোমে আসি, আমি যখন এখানে ক্লিক করব, ম্যানুফ্যাকচারিং ক্লিক করব, তখন এই পেজটা আসবে, ইউআরএল থেকে আইডিটা নিয়ে এখানে রাখবে, আইডি ধরে প্রোডাক্ট তুলে নিয়ে আসবে এবং অ্যাসক দিয়ে, যেহেতু প্রোডাক্ট টেবিলে একই ক্যাটাগরির কি একটা প্রোডাক্ট থাকবে না একাধিক থাকতে পারে, একাধিক থাকতে পারে, এই জন্য আমরা কি করলাম, লুপ ইউজ করলাম, কারণ একাধিকবার একই কাজ বারবার করার জন্য লুপ লাগে আমরা জানি। সো লুপের মাধ্যমে প্রোডাক্টটাকে বের করে প্রিন্ট করা হচ্ছে এবং এক্সিট হবে কবে, যখন সব এই রিসোর্সে যতগুলো রো পাবে সবগুলো রোকে সে প্রিন্ট করার পরে না সে বাইরে আসবে, বাইরে এসে সে কি করে যাবে, থেমে যাবে, তাকেও ভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এখন ধরেন এখানে ক্লিক করলাম, দেখেন স্মার্টফোনে আমাদের কয়টা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কিন্তু একটাই, খেয়াল করছেন, বাট এতগুলো ইনফরমেশন আমার লাগতেছে। তাহলে এতগুলো ইনফরমেশন আমার যে অ্যারের মধ্যে থাকবে, অ্যারেটা অনেক ভারী হবে না? আমি এখানে কি কি দেখাবো, প্রোডাক্টের চেহারা, প্রোডাক্টের ছবি, প্রাইস, এখানে ডেসক্রিপশন দেওয়ার জায়গা আছে? কোথায় শর্ট ডেসক্রিপশন দেখাবো বলেন? এখানে শুধু নাম আর প্রাইস, ডিটেলসে গেলে দেখবে, আর এখানে থাকবে কি ডিটেলস, তাই না? আসছে কিন্তু এখন এখানে ধরেন আমি এখানে যে কোয়েরিটা লিখলাম সেই কোয়েরিটাই কিন্তু দেখেন, তাহলে সিলেক্ট অল ফ্রম টিবিএল প্রোডাক্ট, তাহলে আচ্ছা আমরা আরেকটা ক্যাটাগরিতে যাই, যে ক্যাটাগরিতে একের অধিক প্রোডাক্ট আছে, কোথাও কি আছে? নাই কি এখানে? ওমেন ফ্যাশনও একটা, তিনটা প্রোডাক্ট আছে, তিন ক্যাটাগরি। ঠিক আছে, মেয়েরা মুরব্বী মানুষ, আমাদের কথা কি ফেলানো যায়? শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন দিয়ে দিলাম, একটা ইমেজ দিয়ে দিই। ফতুয়া
ঠিক আছে, কিছু প্রোডাক্ট দিয়ে দিলাম, এবার চেক করে দেখেন। এবার ওম্যান ফ্যাশন গুলো অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যাবে, দেখেন কয়টা আসছে। সো এটা করার উদ্দেশ্য হচ্ছে খেয়াল করেন এখন কয়টা প্রোডাক্ট আসছে, দেখেন তো তিনটা না, তিনটা প্রোডাক্ট কিন্তু আছে। সো এখন আমি যদি এখানে প্রোডাক্ট দেখাই, সো দেখানোর সময় আমাকে যেটা করে সবাই সেটা হচ্ছে সবার শেষে যেটা আপডেট হয় সেটাই কি লেটেস্ট থাকে, নতুন থাকে না, সেটা কি হয়, সেটা আগে আসে, ফার্স্টে আসবে না, মানে সবার শেষে যেটা প্রোডাক্ট ইনপুট দেওয়া হচ্ছে সেটা কি হবে, সবার আগে আসবে। কারণ লেটেস্টটাই কিন্তু মানুষ যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, তাই না, সবার লেটেস্ট যেটা সেটা আগে আসে না। সো এই জন্য আমাদের কোয়েরি লেখাটাও কিন্তু দেখেন, আমরা যে কোয়েরি লিখছি যে প্রোডাক্টগুলো আমাদের আসতেছে, প্রোডাক্ট আইডি কত, এরপরে কত দেখেন 5, এরপরে 6, তার মানে সবার শেষেটা আগে আসছে না। হ্যাঁ, উল্টো হয়েছে, মানে আমরা যেভাবে করছি এভাবে করলেও কিন্তু কোনো সমস্যা নাই, কাজ হবে, কিন্তু ইফেক্টিভ ওয়ে এটা না। ইফেক্টিভ ওয়ে কি, সবার শেষেটা সবার আগে আসবে। তার জন্য আমরা কি করব, অর্ডার বাই করতে হবে, তাই না। আবার অনেকে লিমিট করে দেয় যে না এখানে লিমিট থাকবে না, আমার সবগুলো আসবে, 100 থাকলে 100 আসবে, 500 থাকলে 5টা আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা সিলেক্ট অল ফ্রম টিবিএল প্রোডাক্ট, কি হবে, অর্ডার বাই। যখন কোনো একটা টেবিলের কলাম ধরে আপনারা কোনো একটা টেবিলকে সাজাবেন, সেই কলামেরটা অবশ্যই ইন্টিজার হওয়া লাগবে, ভার্কার বা টেক্সট হলে তো অসম্ভব। অর্ডার বাই প্রোডাক্ট আইডি কি হবে, এটা মানে কি বড় থেকে ছোট, তাই না, বড় থেকে ছোট। তাহলে প্রোডাক্ট আইডি আগে কোনটা আসবে, লাস্টে যেটা দেওয়া হবে সেটা। আসে না, এখানে কি করলাম, অর্ডার বাই প্রোডাক্ট আইডি ডিএসসি। আর এখানে একটা কথা মেনশন করে দিলাম যে যখন আপনারা এটা কি কোন একটা কলামের নাম না টেবিলের, যখন কলামের নাম ধরে অর্ডার করবেন সেটার আইডি কি হওয়া লাগবে, সেটার টাইপটা কি হওয়া লাগবে, ভার্কার, তাই না, ইন্টিজার। আচ্ছা গুড, ইন্টিজার লাগবে। এখন দেখেন এতটুকুন কাজ করার পর সেভ করে এবার যদি ব্রাউজারে যাই, দেখেন নগদে কিন্তু পোল্ট্রি নিবে, শাবাশ, জোস। লিমিট চাই নাই, এটা কি হবে, কি মনে করেন ওকে কোনো মান সম্মানে নাকি, যা বলবেন তাই করবে। হ্যাঁ, এটা সিরিয়াস ভদ্রলোক, বুঝছেন, আবার সিরিয়াস খারাপ। আপনি কথা না দেখছেন, এবার কি হয়েছে দেখছেন, কত হারামি, আগে দেওয়ার ফলে মাইন্ড করছিল, এত মাইন্ড করে থেকে আল্লাহ জানে। এবার কি সবার ইয়াটা মানে লেটেস্ট আগে আসছে না, এভাবেই করা হয় আর কি। হ্যাঁ, অর্ডার বাই প্রোডাক্ট আইডি ডিএসসি, বুঝতে পারছেন। আপনারা যে প্রজেক্টই করেন, যখন ডাটাগুলো তুলে এনে শো করাবেন তখন কি করবেন, অর্ডার বাই আইডি ধরে ডিসেন্ডিং করে নিয়ে আসবেন, ঠিক আছে, তাই না মিসবা, ওভাবে করতে হবে কিন্তু। এবার আমরা এখানে এসে আর এত আমাদের করার দরকার নাই, অনেক হয়েছে, ঠিক আছে, এগুলোকে আমরা কমেন্টস করে দিই। এবার এখন ডিরেক্ট ঘটনা ঘটাতে যাবে হবে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এখানে দেখেন, ক্লিক করি, কতগুলো প্রোডাক্ট আছে ক্যাটাগরির মধ্যে, দেখেন অনেকগুলো আইটেম আছে না, যে এগুলো দেখেন আমাদের একটা থেকে বাকি সবগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, এবং এই একটাকে কি করব আমরা লুপের মাধ্যমে ফেলে দিব, তাই না। তো দেখেন আমরা এই যেখানে আসলাম, এগুলো তো বাম পাশে সাইড বার মেনু, এই দেখেন টেমপ্লেট, দেখেন রোর মধ্যে কল এসএম কত নেওয়া হয়েছে, 3, এটা কত 3, আর এটা কত 9, 9 আর 3 12, তাই না। বুটস্ট্র্যাপ দিয়ে করা টেমপ্লেটটা, বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেমে ক্লাস কয়টা আছে, 12টা, তাহলে এখানে যদি 3 হয়, এই পাশে কত 9। সো আমি কিন্তু এখানে দেখেই বুঝলাম যে এখানে শুরু হচ্ছে 3, তার মানে ইমেজগুলো কোথায় আছে, এই যে 9 এর মধ্যেই দেখেন কল এসএম কত 4,
তার মানে প্রত্যেকটা ইমেজ কি 4 করে আছে না, 4 করে কিন্তু আছে। এই যে 4, ওহো বাস, আমাদের একটা থেকে বাকিগুলো আমরা ডিলিট করে দিব। আচ্ছা, সো এখানে এবার চেক করি, দেখেন এবার এখানে কয়টা আসছে, একটা আসছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে যে স্যার যে পেজ প্রেজেন্টেশনটা উপরে চলে গেছে, এরকম থাকে না যে 8টা থাকে প্রোডাক্ট, তারপর দেখা যায় যে প্রোডাক্টের জন্য এটা কি ব্যাপার প্রেজেন্টেশন, ওটা প্রেজেন্টেশন তো বললাম তো আপনারা কিভাবে করবেন। আচ্ছা, প্রেজেন্টেশন কিভাবে করে এটা দেখাবো আমরা, আপনাদের অবশ্যই দেখাবো। 36 নম্বর ক্লাসের আগে এটা পাবেন, প্রেজেন্টেশন কিভাবে করে। মোদি সাহেব বাদাম আনছেন, আজকে আপনি সবাই বাদাম খাওয়াবেন। আজকে কে কালকে খাওয়াবেন কে বললো? হাসান নিশ্চয়ই বাদাম খাইছে দুইটা। আচ্ছা, এজাক্স কি জিনিস? এইটাকে এখন কি করবো, লুপের মধ্যে ফেলতে হবে, তাই না? এই প্রোডাক্টটাকে আমরা লুপের মধ্যে ফেলে দিব। সো দেখেন আমাদের তো সব ঘটনাই আছে, শুধু এখন একটু আওয়াজ দিতে হবে আর কি। সো আওয়াজ দেওয়ার জন্য আমরা এই দেখেন একটু হেল্প নেই, এগুলার কষ্ট করে তো এখানে লিখছি, আর লিখবো কেন? এই যে কে শেষ হবে কোথায় কোথায় কোথায়? এই যে এখানে PHP ঠিক করি। এবার দেখেন কয়টা আসছে, দুইটা আসছে। এখানে বলেন তো, দুইটা প্রোডাক্ট আছে। এখানে ক্লিক করি একটা, এখানে ক্লিক করি কিছু নাই, কারণ কি এই ক্যাটাগরি কিছু নাই। তো ম্যান ফ্যাশনে ক্লিক করি, তিনটা চলে আসছে। একটা জিনিস চেক করা যেতে পারে, ক্যাটাগরি যদি খালি থাকে তাহলে মেনুতেই যাবে। হ্যাঁ, সেটাও করা যেতে পারে। ওগুলো তো করতে হবে, ওগুলো করতে হবে আমাদের প্রফেশনাল কাজের সময়। এখন আমাদের ইমেজগুলো দেখাইতে হবে। সো PHP echo, oh my god, product info, product image, একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দিতে হবে, তাই না? চলে আসছে। কালকে খেলা দেখছেন? এটা কোনো কাম হলো কালকে? বুঝলাম না, অপদার্থ। কেন না আসলে, তবে আমি বুঝলাম লিভারপুল কালকে খেলাটা আমি দেখছি। অনেস্টলি কালকে আমি কাজ করতেছিলাম তো, পুরো খেলাটা দেখছি একবারে শেষ পর্যন্ত। যখন 82টা দিল তার এক পর্যন্ত ছিলাম। একটা কিন্তু আত্মঘাতী গোল হয়েছে, খেয়াল করছেন? 4টার মধ্যে একটা আত্মঘাতী গোল হয়েছে। না, লিভারপুল অনেক বড় না, ওরা তো ইংলিশ প্রিমিয়ার লিগ, ওরা তো দেখলে তো ভয় করে। ওরা তো আচ্ছা, সে আমাকে বেঁচাচ্ছে কেন বলেন তো?
আমি কি বার্সেলোনা সাপোর্টার কাউকে বলছি বলেন? বলেন। আরে না, মাঝে মাঝে হাঁটতে হয়, বুঝতে না, এটা রাজনীতির একটা খেলা আছে, বুঝবেন না, ছোট মানুষ তো বুঝবেন না। আরে ভাই বোঝার চেষ্টা করুন, সেটাই আর কি, সেটাই। হ্যাঁ, মাঝে মাঝে হাঁটতে হয়। আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা। না আমার ছোট ভাই আবার খুব ভক্ত, তো আমার ছোট ভাই বার্সেলোনা খুব ভক্ত, সো কাউকে খেলা দেখে বলতেছে যে না এবার মেসি বার্সেলোনা থেকে অবসর নেবে। তবে মেসির কাল কিছু করার ছিল না, আমি খেলা দেখছি তো, বেসিক্যালি ও তো কোনো সরবে না, একটা ছিল একটা গোল মিস করছে, ভালো একটা গোল ছিল মিস করছে আর কি। লিভারপুল ভালো খেলছে, অনেক ভালো খেলছে কালকে, ভালো খেলছে, খেলে জিতছে আর কি। সো আমরা ইমেজগুলোর সাইজ এক একটা একরকম আসতেছে না, এখান থেকে আমরা যদি বেড়ে আসতে চাই কি করতে হবে, হাইট ওয়েট দিয়ে দেই ফিক্স করে 225 এবার সবগুলোই কিন্তু সেম হয়ে যাবে, ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। এখন দেখেন আমাকে প্রোডাক্টের নামগুলো দিতে হবে। সো আমরা এখানে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের নাম সব দিয়ে দিচ্ছি। এখানে হবে বিডিটি, প্রোডাক্টের প্রাইস, বিডিটি, এটা কি ছিল, প্রোডাক্টের নেম, এ চলে আসছে শাড়ি, শাড়ি, দুইটার নাম শাড়ি হয়ে গেছে। রোনালদোর শাড়ি কেন? রোনালদোর শাড়ি পরাই দিয়েছেন। ও আচ্ছা, এটা না, এটা ঠিক না, আন্তর্জাতিকভাবে দুঃখিত আর কি। আচ্ছা দেখেন, সো আমরা না আসলে এটা হয়ে গেছে আর কি। এনিওয়ে, সো এখন এখান থেকে হুবারে গেল তো এখানে ডলার টলার দেখাচ্ছে, এগুলো আমাদের বের হয়ে আসতে হবে আর কি ওখান থেকে। সো হুবারে আসলে এই যে হুবারে ওভারলে কন্টেন্ট, মানে ক্লাসের নাম দেখে বোঝা যায় কিছুটা। সো এখানে আমাদের দাম দিতে হবে। সো বিডিটি, প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম, এখানে দেওয়া আছে প্রোডাক্টের নেম, এবার চেকিং করি, আমাদের এই যে প্রোডাক্টের নাম কিন্তু হয়ে চলে আসতেছে। এখন এখান থেকে আমরা অ্যাড টু কার্ট না দিয়ে আমরা কি করব, আমরা ডিটেইলসটা দেব আর কি। সো এখানে কোথায় আছে সেটা, এই যে অ্যাড টু কার্ট বাটনটা, আমাদের কিন্তু ডিটেইলসের ফাংশন করা আছে, আল্লাহ জানে কত রকম কাটলাম। এই যে এখানে এসে আমরা প্রোডাক্ট ডিটেইলস দিয়ে দিই, প্রোডাক্ট ডিটেইলস এর মধ্যে এসে আমরা এখানে কি হবে, প্রোডাক্ট ডিটেইলস কন্টেন্টটা মনে বাদ যাবে, প্রোডাক্ট ডিটেইলস ডট পিএসপি এবং হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা আইডি লিখছিলাম না কি লিখছিলাম, এটা দেখার জন্য কোথায় যেতে হবে, হোম কন্টেন্টে না, হোম কন্টেন্ট থেকে ডিটেইলে কাজ করা হয়েছিল। এই যে আইডি সমান সমান, তাই না? সো আমরা একটা কাজ করি, রিস্ক না নেই, এই ইউআরএলটারই কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার আমরা ক্যাটাগরি পেজ থেকেও কিন্তু ইচ্ছে মতো জায়গায় ভ্রমণ করতে পারবো। এবার দিয়ে দিলাম, এবার যদি ডিটেলসে ক্লিক করি দেখেন এই প্রোডাক্টের ডিটেলসে কিন্তু আমাকে নিয়ে আসছে, ডিটেলসে যাচ্ছি, এই যে ডিটেলসে এখানে দেখাচ্ছি। এই হলো ফাংশনের সুবিধা। তো ম্যান ফ্যাশনে যাই, এগুলো দেখাচ্ছে, একটা প্রোডাক্ট দেখাচ্ছে আরসেলের, সো এটা এখানে ডিটেলসে যাচ্ছি, দেখাচ্ছে, এটাকে আমরা চাইলে পারচেস করতে পারবো। আমাদের কার্টের কি অবস্থা, কার্টে একটা প্রোডাক্ট আছে, তাই না? আমরা একটা প্রোডাক্ট নেই, সে একটা টি শার্ট কিনবে, ডিটেলসে যাচ্ছি, টি শার্ট আমি দুইটা কিনি, এভাবে আসছে।
আরো একটা জিনিস কিনতে হবে, ঠিক আছে, একটা ফতুয়া কিনি, তাই না? কটা কিনবো? দুইটা কেনার কথা কে বললো? ঘটনা তো অন্যদিকে মনে ইচ্ছে। যাক, হ্যাঁ, হালি তৈরি করেন, হালি বানান, হালি দুইটা হলে হবে না। এন্ড কি করবেন দেখেন, এখন এখানে তো আমাকে টোটালটা বের করতে হবে না, টোটাল ভ্যাট সাবটোটাল এগুলো বের করা লাগবে। এখন টোটালটা কিভাবে বের করা যায় বলেন? এখানে একটু খেয়াল করেন, দেখেন আমাকে কিন্তু এই কার্ড, যে কার্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখন আমরা কার্ড পেজে কাজ করব, ঠিক আছে? আমাদের এই কাজগুলো শেষ, এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে করে ফেললে হয়তো ভালো হতো। যাই হোক, আমরা তারপরে এখন করে নিলাম আর কি, এগুলো এখন আমাদের লাগবে না। আমাদের এখন কাজ করতে হবে কোথায়? এখন আমাদের টার্গেট হচ্ছে যে এখানে যতগুলো আসতেছে আসুক, এখানে আমাকে কি দেখাবে? কার্ডের একটা সাব টোটাল দেখাবে, সবগুলো টোটাল যোগ করে একটা সাব টোটাল বের করব। তার আন্ডারে থাকবে কি? ভ্যাট, এবং তার আন্ডারে আমরা ভ্যাটের সাথে সাব টোটাল যোগ হয়ে হবে গ্র্যান্ড টোটাল। এখানে কুপন টুপন চাইলে অনেক কিছু করা যাবে। একটা জিনিস শুধু মনে রাখলেই হবে যে দেখেন এখানে যে প্রোডাক্টগুলো আসতেছে, এই প্রোডাক্টগুলো কোথা থেকে আসতেছে? কেউ না কেউ ইনপুট দিছে, সেখান থেকে ম্যানেজ করা হয়েছে। সো কুপনটা বেসিক্যালি কি করা হয়? হ্যাঁ, একটা কুপনের জন্য কার্ড আগে অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করা হয়, কুপনের কার্ডগুলো তৈরি করা হয়। ওই কার্ডগুলোর ইনফরমেশন ডেটাবেজে থাকে এবং ওখানে একটা ভ্যালিডিটিও দেওয়া থাকে। এবার যখন কাস্টমার এখান থেকে কুপনে ইনপুট দেয়, সেই ইনপুটটা নিয়ে রিসিভ করে পোস্টেড থাকে, পোস্ট থেকে একটা ভেরিয়েবলে নিয়ে ডেটাবেজে চেক করতে হয় যে এই কুপনটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে কুপনটা অ্যাকসেপ্টেড করতে হয়, না হলে লেখা যায় ইনভ্যালিড কুপন। বুঝতে পারছেন কি আমার কথাটা আমি কি বললাম? ভেরি সিম্পল। সো এখন আমরা আগে সাব টোটালটা বের করি। তাহলে আমরা কার্ড কন্টেন্ট, সম্ভবত পেজটার নাম, তাই না? পেজের মধ্যে যে কার্ড কন্টেন্ট, তাই না? এখানে এই যে আমাদের শপিং কার্টটা লুপের মধ্যে আছে, এই যে হোয়াইল লুপের মধ্যে আছে, আমাদের কার্টটা লুপের মধ্যে আছে না? এখন দেখেন কি হচ্ছে, এই যে আমরা একটা ফাংশন লিখলাম না এখানে, কোথায় যেন? এই যে ফাংশন সিলেক্ট কার্ড প্রোডাক্ট ইনফো বাই সেশন আইডি। এখন এই সেশনের যে প্রোডাক্টগুলো ক্লায়েন্ট কার্টে অ্যাড করবে, সেই প্রোডাক্টগুলো ওই তার ক্লায়েন্টের মেশিনে সেশন আইডি ধরে তুলে নিয়ে এসে এই রিসোর্সে রাখা হচ্ছে। এবার এই রিসোর্স থেকে আমরা এই যে ডাটাগুলো বের করতে গিয়ে রিসোর্স থেকে ফেসেসক দিয়ে ডাটাগুলো বের করে এখানে রাখা হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করেন, যখন প্রথম রোটা যখন এখানে আসছে, এই রিসোর্সে এই সেশনে কার্ড টেবিলে কয়টা রো হয়েছে? 3টা, তাই না? টেম কার্টে এই সেশনে কিন্তু 3টাই আছে। তাহলে প্রথম রোটা এই ফাংশনটা তুলে নিয়ে সেই ভেরিয়েবলের মধ্যে রাখবে, রেখে একটা একটা করে দেখাবে। এরপরে আবার কি করবে? দ্বিতীয় রো আসবে, প্রথম রো দেখাচ্ছে, আবার দ্বিতীয় রো আসলো, দ্বিতীয় রো দেখাচ্ছে, এভাবে তৃতীয় রো যতগুলো রো পাবে ওই সেশন আইডি ধরে কার্ড টেবিলে ততগুলো রো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ভেরিয়েবল রেখে দিই। আমরা ওই যে ধারা যোগফল করছিলাম না, মনে আছে? ধারা যোগফল কিভাবে করছিলাম? 1 যোগ 2 যোগ 3 যোগ 4, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, হ্যাঁ তাই না? সো ওইটাই কিন্তু আর কি। তাহলে এখানে আমরা কি করতাম যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল করেন, এটা হচ্ছে এইটা প্রবলেমটা, ভুলে গেছেন? 1 থেকে 10 পর্যন্ত যোগফল করবেন। তাহলে কি করতাম? আগে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ফর লুপ দিয়ে আমরা নিয়ে আসছিলাম না, ফর i is equal to 1, i is greater than equal to 10, i plus plus এক করে বাড়বে। তাহলে নিচে ইকো i দিলে কি হইতো? 1 থেকে 10 পর্যন্ত দেখাইতো। এখন তো আমরা 1 থেকে 10 পর্যন্ত দেখাবো না, যোগ করব। তাহলে কি করতাম? লুপের বাইরে আগে একটা ভেরিয়েবল দিয়ে আসতাম, এরপর লুপের মধ্যে ওই ভেরিয়েবল প্লাস কি i। তাহলে প্রত্যেকবার লুপ ঘুরবে, একটা একটা করে সংখ্যা এর মধ্যে আসবে, যোগ হবে। আর প্লাস ইকুয়াল মানে কি? যোগ করবে প্লাস ওটার মধ্যে রেখে দিবে। তাহলে সেম কাজটাই তো আমরা এখানে করতে পারি। কারণ এই সবগুলোর যেখানে জানি না এখানে কতগুলো হবে, 50টা হতে পারে, 2টা হতে পারে, একটা হতে পারে। তাহলে এখানে আমরা একটা ভেরিয়েবল নেই, $, সাম ইজ ইকুয়াল টু বলে দিলাম 0। এটা কিন্তু হোয়াইল লুপের বাইরে নিতে হবে, কারণ এটা কতবার এক্সিকিউট হবে? একবার। এই পুরো পেজটা যখন এক্সিকিউট হচ্ছে, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে একবার।
আর এবার যখন তাহলে যখন সে এখানে আসতেছে টেবিল বডির মধ্যে আসলো, এই ভেরিয়েবলের মধ্যে কত ঢুকে গেল 0। এবার সে একটা এই রিসোর্স থেকে একটা রো বের করবে, বের করে এখানে আসবে। এখানে আসার পর ফাইনালি যখন এখানে আসলো, এই যে টোটালের মধ্যে কি আছে, টোটালের মধ্যে এটা আছে না, এটা হচ্ছে প্রাইস। এই যে প্রাইস ইনটু কোয়ান্টিটি কি টোটাল, এই যে টোটালটা এখানে দেখাচ্ছে। এখানে যে 2500 আসতেছে এই কোয়ান্টিটির সাথে প্রাইসটা মাল্টিপ্লাই করা হয়েছে, তাই না? তাহলে এভাবে করে, হ্যাঁ এবার এভাবে করে দেখেন এখানে এই যে এখানে কি লুপটা শেষ হচ্ছে না? লুপটা শেষ হওয়ার আগে আমি যেটা কাজ করে দিই, ডলার সাইন সাম ইজ ইকুয়াল টু ডলার সাইন সাম প্লাস, তাহলে কি হবে বলেন তো? তাহলে কি হবে? এই যে সাম প্লাস টোটাল, তাহলে কি হবে লুপটা শেষ হওয়ার আগে? তাহলে যখন প্রথমবার সে এই লুপের কথা চিন্তা করেন আপনি, এর মধ্যে 0 নিয়ে সে যাত্রা শুরু করবে, যাত্রা শুরু করে এখান থেকে একটা জিনিস বের করবে, বের করে নিয়ে এখানে দেখাবে, দেখাবে যখন এখানে আসবে, এখানে আসার পর কি করবে? এটার মধ্যে কত আছে? 0। 0 সমান কত? 0 প্লাস টোটালের মধ্যে কত আছে? 25,000। আমি যদি এটা চিন্তা করি 25,000, এরপরে আবার এখানে যখন আসবে সে আবার কোথায় যাবে? এখানে কি আসবে? এখানে কিন্তু সে আবার এখান থেকে কাজ শুরু করবে, তাই না? ব্লকের মধ্যে সে আটকা পড়ে যাবে। এই ব্লকটা কতবার ঘুরবে? এই রিসোর্সে যতগুলো রো থাকবে। তাহলে এবার সেকেন্ড বার যখন আসবে, এখান থেকে সেকেন্ড আর একটা রো এখানে আসবে, আবার দেখাবে, দেখাতে সে যখন এখানে আসবে, এবার সামের মধ্যে কত আছে? 25,000 আছে। কিন্তু 25,000 সমান 25,000 প্লাস টোটালের মধ্যে কত আছে? 4800। এইভাবে যতগুলো রো পাবে ঘুরে ঘুরে ফাইনালি কি সামের মধ্যে ফাইনালটা থাকবে না? তাহলে এবার আমি যদি ইয়াটা দেখাতে চাই, এখানে দেখাতে চাই, ওটা ফাইনালটা তাহলে কার মধ্যে আছে? সামের মধ্যে আছে না? বুঝতে পারছেন তোমরা বিষয়টা? এটি আর কিছু না। তাহলে এখন মনে করেন টেবিলের নিচে এসে আমরা আর একটা ডিজাইন করে নেই। এই টেবিলের নিচে এসে দেখেন, এই টেবিলের নিচে এসে আমরা একটা টেবিল নিচ্ছি, টেবিলের মধ্যে আমরা রো দিয়ে দিচ্ছি, রোর মধ্যে আমরা কলাম দিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা কিছু ক্লাস কল করতে হবে, আবার যন্ত্রণা। এখানে দিয়ে দিলাম সাবটোটাল, তাহলে এখানে আসবে হচ্ছে পিএসপি ইকো ডলার সাইন সাম, এবং তার আগে আমরা একটা বিডিটি দিয়ে দিই, চেক করি। এই দেখেন চলে আসছে বিডিটি কত? 25,000 আর 4800 কত হয়? 4800 আর হচ্ছে 3200 কত? 7,000 8,000 33,000। ভেরি সিম্পল, বোঝা গেছে 33,000। এবার মনে করেন আমি যদি এখান থেকে একটা কমাই, একটা দিই, ডেফিনেটলি কমে যাবে, সবকিছু কিন্তু কমে যাবে। এখানে কত হচ্ছে? 31,400। আমি এটা নিয়ে একটা, তাই না? সেইভাবে কিন্তু কাজ করতেছে। এখন এটাকে একটু ডিজাইনটা তো আপনি ডিজাইন করবেন না, ডিজাইন তো ডিজাইনের লোক করে দিবে। তারপরে আমরা যদি এটাকে একটু সুন্দর করতে চাই, এখানে টেবিলের নিচে এর বরাবর ওরা টেমপ্লেট বানায়। ফুল রাইট নামে একটা ক্লাস আছে, কাজ করবে কিনা জানি না, কাজ করছে কিন্তু একবার কোনায় চলে আসছে, বুঝছেন? এই যন্ত্রণা শেষ নাই। ডিজাইনটা করে নিয়েন আর কি, ঠিক আছে? টেবিল, এবার এখানে ভ্যাট টোটাল। সো ভ্যাট টোটালটা দেখেন কি হয়। ভ্যাট টোটালটা করতে হবে, এখন তো হুবহু বেটে আসতেছে, তাই না? জিনিসটা হইল না, কেমন যেন হয়ে গেল। সৌন্দর্য বিঘ্নিত করছে না? এবার বোঝা যাচ্ছে দুই জিনিস, কিন্তু
আমরা একটা কাজ করি তাহলে, টেবিলটার আমরা ওয়াইডটা দিয়ে দিই, দাঁড়ান 100% না, একটু কমাই দিই, 60% দিই। 100% তো এখনই আছে অলরেডি, ছোট হয়ে গেছে না? এবার এই টেবিলটাকে আমি ফ্লোট করে দিই কোথায়? কাজ কি করবে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাকি টেক্সটাইল এন্ড সেন্টার দিলে কি কাজ করবে? মনে হয় না কাজ করবে এটা। क्या बात है, मरहबा। হ্যাঁ, ঝামেলা তো হবেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা নামাজের একটা ব্রেক দিচ্ছি, তাহলে আমাদের এখানে সাব টোটালটা আমরা নিয়ে আসতে পারতেছিলাম, তাই না? এবার আমরা ভ্যাটটা নিয়ে আসবো। সো ভ্যাটটা কিভাবে ক্যালকুলেট করে দেখেন। ভ্যাটটা হয় সাধারণত, এখন ভ্যাট যদি আপনি যার কাজ করবেন সে যদি বলে যে না ভ্যাটটা আমরা ইচ্ছে মতো আমাদের মতো দিব, কখনো কম কখনো বেশি, তাহলে কি করবেন? তাহলে তখন একটা ভেরিয়েবল দিবেন, একটা ভেরিয়েবল সে সেট করে দিবে যে আমাদের ভ্যাট হতে পারে এত। অথবা সাধারণত ইলেকট্রনিক্স প্রোডাক্টের ভ্যাট কত হয়? 15%। তাহলে এখানে ভ্যাটটা কিভাবে ক্যালকুলেট করবো বলেন তো? সাম ইন্টু 15, একবারে খাঁটি বাংলা যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে না? সমান সমান কি আসবে? ভ্যাট চলে আসলো না? এবার আমি কি করব? তাহলে এবার চেক করি, এবার ভ্যাট কত আসছে? আচ্ছা, এখানে বিডিটি হবে, ভ্যাট হবে না। বিডিটি 4230 টাকা আসছে, মানে 28000 টাকার প্রোডাক্ট কিনলে আপনার 4000 টাকা ভ্যাট আসবে যদি 15% হারে ভ্যাট হয়, ঠিক আছে? এবার হবে কি গ্র্যান্ড টোটাল। বিয়োগ হবে না যোগ হবে? জটিল একটা কাজ করছে। ওই তো ব্যাড ট্যাক্স হবে, করা যাবে তো। এখন আপনি একই সিস্টেমে দুইটা করলাম মানে কি, এখন আমার যদি কেউ বলে যে কুপন, এখানে কুপন থাকবে, করতে পারবেন না? হ্যাঁ, অ্যাপ্লাই করবে। এখন মনে করেন যে আমি দাঁড়ান, আমি আগে এটা শেষ করি, তারপর কুপনটা বলতেছি। তাহলে দেখেন গ্র্যান্ড টোটাল কত আসছে? 32,430 টাকা। 28 আসছে কত? 32, 2 2 4 আর 30, ঠিক আছে না? সব ঠিক আছে। কিন্তু এখন মনে করো আমি কোনো একটা প্রোডাক্ট কিনলাম না, সাপোজ এইটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? সব কিন্তু ডাইনামিক হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে যদি কুপন, কুপনের জন্য কি করা থাকে, এখানে বলা থাকে যে অ্যাপ্লাই ফর কুপন। কুপনে একটা নাম্বার দিয়ে সে সাবমিট বাটনে ক্লিক করবে, অ্যাপ্লাইতে ক্লিক করবে। সো যে নাম্বারটা সে দিবে, সে নাম্বারটা আগে অ্যাডমিন প্যানেল থেকে কুপন তৈরি করে, যারা কুপন দেয় ওগুলো পায় কোথায়? ডেটাবেজে ওই কুপন ইনফরমেশন থাকতে হবে না? একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে কোনো একটা ইনফরমেশন নিয়ে কাজ করব ইউজারের, আমরা ফ্রন্ট এন্ড থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি ইউজার, এই ইনফরমেশনটা কি ডেটাবেজে আছে না? তাহলে কুপন নিয়ে যদি ফ্রন্ট এন্ড থেকে ক্লায়েন্ট কাজ করে, তার ইনফরমেশন কি আমার ডেটাবেজে থাকা লাগবে না? না থাকলে আপনি কিভাবে তাকে ট্র্যাক করবেন? আগে থেকে কুপন কোডটা রেডি করে রাখা লাগবে ডেটাবেজের মধ্যে। রেডি কিভাবে করবেন? অ্যাডমিন প্যানেল থেকে এখানে কুপন নামে একটা অপশন করতে হবে, যে ক্রিয়েট কুপন, ম্যানেজ কুপন। কুপন ক্রিয়েট করবেন, কুপন ম্যানেজ করবেন, তারপর কুপনের ভ্যালিডেশন দেওয়া থাকে, সো অটোমেটিকলি ইনভ্যালিড হয়ে যাবে। এখন এখানে এসে যখন সে কুপনের নাম্বারটা দিবে, তখন আপনি সাবমিট করার সাথে সাথে ইউজারের ওই নাম্বারটা নেবেন। নাম্বারটা নিয়ে একটা কোয়েরি করতে হবে কোন টেবিলে? কুপন টেবিলে। কুপন টেবিলে কোয়েরি করে আপনারা দেখবেন যে এই কুপনটা মেয়াদ আছে কিনা বা ভ্যালিড আছে কিনা, তো দেখে বা মিলে কিনা। যদি মিলে
তাহলে ওই কুপনের এগেনস্টে যত টাকা ছাড় দেওয়ার কথা তত টাকা ছাড় দিবেন। এবং কুপনের একটা থাকে কি বলে আপনার যেই কুপনটা আপনি 5 বার ইউজ করতে পারবেন। তাহলে এবার তখন চেক করতে হবে আপনি কয়বার ইউজ করছেন। যখনই একবার সে ইউজ করবে সাথে সাথে কি করবেন ওখান থেকে 1 মাইনাস করে দিবেন। যখন আমরা অ্যাডমিন প্যানেল থেকে কোনো একটা কুপন ক্রিয়েট করব কি থাকবে কুপন আইডি, কুপন টাইটেল, কুপন নাম্বার এবং টোটাল ইউজেস অ্যামাউন্ট। কুপনটা কি? কুপন হচ্ছে একটা সংখ্যা, জাস্ট আর কিছু না। কুপনের মধ্যে কি থাকে একটা নাম্বার থাকে না, ওইটা হচ্ছে কুপন নাম্বার। তাহলে যখন এখান থেকে কুপন আপনি ক্রিয়েট করবেন সেই কুপনটা ক্রিয়েট করে সেটাকে প্রিন্ট করে ক্লায়েন্টদেরকে দেওয়া হয় বা কাস্টমারকে দেওয়া হয়, তাই না? ওই কাস্টমাররা ওই কুপন দেখে এবার এখান থেকে কুপন নাম্বারটা দিয়ে যখন সাবমিট দিবে তখন ওই কুপন নাম্বারটা পোস্টে সেভ হবে, কারণ এটা একটা ফর্মের মধ্যে থাকবে না। ওই ফর্ম থেকে নিয়ে আমাকে এটা ভেরিয়েবলের মধ্যে রেখে তারপর ডাটাবেসে যাওয়া লাগবে। সিলেক্ট অল ফ্রম টিবিএল কুপন হোয়ার এটা ধরেন কুপন নাম্বার, এখান থেকে ক্লায়েন্ট যেটা ইনপুট দিচ্ছে সেটা কি কুপন নাম্বার না? এই ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট যে ইনপুট দিবে সেটা কি কুপন নাম্বার না কুপন আইডি? কুপন নাম্বার, তাই না? কুপন নাম্বার। তাহলে সিলেক্ট অল ফ্রম টিবিএল কুপন হোয়ার কুপন আইডি সমান সমান কুপন আইডি আপনি নিয়ে আসলেন, কুপন নাম্বার সমান সমান কুপন নাম্বার নিয়ে আসলেন। নিয়ে আসার সময় আপনি তারপরে এখান থেকে ম্যানেজ করবেন এবং সাথে সাথে আপনি কি করবেন আপনি আরেকটা চেক করবেন যে কুপন স্ট্যাটাস কত আছে, 0 কিনা। কারণ কুপন স্ট্যাটাস ধরুন কুপনের টোটাল ইউজ করতে পারবে সে 5 বার, তাহলে যখন সে একবার ইউজ করবে আপনি করার সাথে সাথে কুপনটা অ্যাপ্লাই করার সাথে সাথে প্রথমে তো আপনি কোয়েরি করে দেখলেন যে কুপনটা অ্যাভেলেবল আছে কিনা, চেক করে দেখলেন কুপন নাম্বার দিয়ে এবং ওই স্ট্যাটাস দিয়ে যে স্ট্যাটাসটা 0 কিনা। যদি 0 না থাকে তাহলে কি হবে, বা একটা সংখ্যা দিয়ে দিলেন তাহলে কুপনটা ভ্যালিড। এবার আপনি ওই কুপনের এগেনস্টে যে নাম্বারটা যে যত টাকা ডিসকাউন্ট দেওয়ার কথা কুপন অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা এখানে ডিসপ্লে হয়ে যাবে অ্যাপ্লাই করলে। বা ডিসপ্লে হওয়ার আগে কতগুলো কাজ হবে খেয়াল করেন, আগে চেক করবে কুপনটা ভ্যালিড কিনা, তারপরে ওই সংখ্যাটা এখানে ডিসপ্লে করে দিবে, আপনি অত টাকা ডিসকাউন্ট পাবেন। এবার যখন এখানে আসবে সাথে সাথে কি হবে যখন এখানে ডিসপ্লে হবে তার আগে কিন্তু ওই যে টোটাল 5 বার কুপনটা ইউজ করতে পারবে। সো আপনি একটা কোয়েরি করে তুলে নিয়ে আসবেন, আর একটা কোয়েরি করে আবার কি করতে হবে ওই 5 এর জায়গায় কত করে দিবেন 4, আবার 3, আবার 2, এবার আবার 1, এবার 0। যখন 0 হয়ে যাবে এরপরে যদি সে কুপনটা দেয় আপনি তো কুপন আগে চেক করতেছেন কি ধরে কুপন নাম্বার এবং স্ট্যাটাস, তখন স্ট্যাটাসে যখন 0 থাকবে তখন কি এটা ভ্যালিড হবে? তখন আপনি একটা মেসেজ দিয়ে দিবেন যে ইফ যদি ইনভ্যালিড হয়। বুঝতে পারছেন না বিষয়টা? তখন এইভাবে আর কি করতে পারবেন। আর এটা আপনাকে বলে দিবে, আপনি তো শুধু কোড লিখবেন, আপনার সিনিয়র ডেভেলপার যারা থাকবে তারা বলে দিবে যে এইভাবে কাজটা হবে, আপনি করে নিয়ে আসেন। স্যার আমরা তো সিনিয়র ডেভেলপার স্যার। ঠিক আছে, হ্যাঁ। আর আমি তো সিস্টেমটা বলেই দিলাম না। একটা জিনিস বলেন যে যারা টুকটাক কোড লিখতে পারতেছেন আপনাদের কাছে কি মনে হচ্ছে কোড লেখা কঠিন না চিন্তা করা কঠিন, কি করবেন? মানে দুইটা বিষয়, একটা হইতেছে কি করতে হবে আর একটা হইতেছে কাজটা করতে হবে। এখন কাজটা কিভাবে করব, মানে কাজটা সমাধানটা কি, এটাই কিন্তু আমি পাইছি না। কিছুক্ষণ আগে এখানে একটা ছেলে আসছিল মেহেদি, তো বলছে কি করবো এটা বুঝতেছি না। কিন্তু তাকে সে যদি বুঝে যায় যেভাবে করতে হবে, আপনি সিনটেক্স লিখতে পারবেন না? সিনটেক্স লেখা তো ওয়ান টুর ব্যাপার, এটা কোনো ব্যাপারটা বুঝতে হবে। আগে যে আমি কি করব এটা আমাকে এটা বোঝার হলো মুশকিল। এই যে কুপনের কথাটা বললাম, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন আপনারা কিন্তু সিস্টেমটা করতে পারবেন যদি আপনাকে করতে বলা হয়। এবং এটা ভিডিওতেও আছে, সো দেখে নেবেন জিনিসটা আরেকবার, হয়ে যাবে ইনশাল্লাহ। সো যাই হোক, এখানে গ্র্যান্ড টোটাল দিয়ে দিলাম। এখন যদি বলে ট্যাক্স, তাহলে ট্যাক্স থেকে ডিডাকশন করতে পারবেন না। আপনি তাকে বলবেন যে ট্যাক্স কত টাকা আসবে, বলে মানে ট্যাক্সের ইনফরমেশনটা এটা কি ফিক্স থাকবে না ডাইনামিক হবে? ঠিক আছে, তখন ডাইনামিক হলে ইউজারকে ইনপুট দিয়ে দিয়ে করবো, মানে ইনফরমেশন আমার কাছে ইনফরমেশন দিয়ে আমি কাজ করবো। পেমেন্ট মেথড অ্যাড করে দেবো, আচ্ছা ঠিক আছে, সব করে দেবেন, সমস্যা নেই। হ্যাঁ, পেমেন্ট মেথড দেখেন। এখন এখানে কি করবেন, সো সব হিসেব আমাদের কমপ্লিট। এবার যেটা করতে হবে যে ফাইনালি চেক আউট অথবা কি কন্টিনিউ শপিং। আমরা দেখছিলাম না আজকে ডেইলি কমার্স সাইটের হিসাবটা, তারা কি করে যখন কার্টে প্রোডাক্ট অ্যাড করবে কাস্টমার, তখন যখন সব কিছু শেষ, কার্ট সে ম্যানেজ করতে পারতেছে, ম্যানেজ করার পর এবার ফাইনালি সে বের হয়ে আসবে, প্রোডাক্টগুলো অর্ডার দিবে। সো অর্ডার দেওয়ার ফার্স্ট স্টেপটা কি,
সে কি প্রোডাক্ট অর্ডার দিবে সেই ইনফরমেশনগুলো কিন্তু এখন আমাদের কাছে আছে, তাই না? সিস্টেমে আছে না? আছে। কিন্তু এখন আমাদের কি লাগবে, এই প্রোডাক্টটা যদি অর্ডার করতে চায়, প্রোডাক্টটা কি অর্ডার করতেছে তার ইনফরমেশন লাগবে। সো চেক আউটে গিয়ে সাধারণত যেটা করা হয় যে কাস্টমারের ইনফরমেশন নেওয়া হয়, আইদার তাকে রেজিস্ট্রেশন করতে হবে অথবা লগ ইন করতে হবে। আমি কি আপনাদের দেখান এই বিষয়টা আজকে ডিলে, যে আপনি যেভাবেই কিনতে যান আপনাকে, কারণ আমি তো স্যার আপনাকে ট্র্যাক করবো কিভাবে এই প্রোডাক্টটা কি অর্ডার করতেছে, তাকে লগ ইন অথবা রেজিস্ট্রেশন স্যার আপনি কোনোভাবে ট্র্যাক করতে পারবেন? তাই না? এটা তো লাগবেই, মাস্ট। আচ্ছা, তাহলে আমার এখানে কিছুটা কাস্টমাইজ করতে হবে, এখন কাজ করতে হবে আর কি। সো আমরা এখানে এসে ধরেন আমরা আরেকটা ডিপ নিয়ে নিলাম, এখন আবার ডিজাইন করতে হবে, এটা প্যারার কাজ। সবচেয়ে কঠিন হচ্ছে ডিজাইন করা, সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এই জন্যই সিস্টেম অ্যানালাইসিসটা হয় কন্টেইনার, সিস্টেম অ্যানালাইসিসদের বেতন কিন্তু সবচেয়ে বেশি জানেন, আর ডেভেলপারদের বেতন সবচেয়ে কম। কিন্তু আপনি ডেভেলপার না পারলে আপনি কিভাবে অ্যানালাইসিস হবেন, কিভাবে করবেন? আপনি যদি না জানেন জিনিসটা কি, তাহলে বুঝেন নাই? হ্যাঁ, আপনি তো 1 বছর কোড করার পর, যেমন এখন আমার কোড করতে ভালো লাগে না, ঠিক আছে, কোড দেখলে এখন আমার বিরক্ত লাগে, বাট কোড আপনার 6 বছর 2 বছর 3 বছর এরপর আর কোড করতে ভালো লাগবে না, মনে হবে সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে, সময় নষ্ট হচ্ছে, আপনি আর কোড করতে আপনার ভালো লাগবে না, মনে হবে সময় নষ্ট হচ্ছে। তাহলে কোড কে করবে? যে জুনিয়র যারা আসছে তারা কোড করবে। কারণ আপনি যতই মাথা ঝাঁকান যে বুঝছি, আপনি জিনিসটা বোঝেন নাই, এটা আমরা জানি। কারণ কি, কখন বুঝবেন? যখন আপনি কাজটা করবেন। এজন্য ওই 1 বছর তাদেরকে মানে এক্সট্রিম লেভেলের প্রেসার দেওয়া হয় যে আপনি 24 ঘন্টায় কাজটা করেন। কন্টেইনারে পরে রো, এই যে ডিজাইন আর একটা প্যারা দেওয়ার কাজ, কারণ ফুল ক্রিয়েটিভিটি এখানে করতে হয় আর কি। আচ্ছা, চেক করি, দেখেন দুটো বাটন চলে আসছে আমাদের কাছে, ঠিক আছে, একটা হচ্ছে কন্টিনিউ শপিং আর একটা হচ্ছে চেক আউট। এখন ক্লায়েন্ট এখান থেকে সে দেখলো, দেখার পর সে চাইলে কি করতে পারবে? চেক আউট করতে পারবে, কন্টিনিউ শপিং করতে পারবে। সো কন্টিনিউ শপিং এর মধ্যে কি আসবে? index.php, মানে তাকে আবার আমরা ঘুরে ফিরে হোম পেজে পাঠিয়ে দিব। আর কন্টিনিউ শপিং এর মধ্যে কি হবে? ও রাইট, হ্যাঁ, আর এখানে হবে চেক আউট ডট পিএসপি। চেকপট হয়ে গেছে। বানান কি হয়েছে? ব্রেক মনে এটা দেওয়াই লাগবে, আপনাদের জন্য না, আমার জন্য। হ্যাঁ, হাসান থাকতে আমাদের কোনো ভরসা নাই, মানে টেনশন নাই আর কি। এখন বলছি না, চেক আউট ডট পিএসপি নামক একটা ফাইল তৈরি করতে হবে আমাদের। কোথায় করব বলেন তো? মেইন প্রজেক্টের মধ্যে।
মানে মাস্টারিং করে চেক আউটে ক্লিক করলে একটা পেজ আসবে যেখানটা লগইন অথবা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে। স্যার আরেকটা বাটন হলে ভালো হতো না, অ্যাড প্রোডাক্ট, অ্যাড মোর প্রোডাক্ট, আমার আরেকটা জিনিস কিনতে মন চাইছে। এই যে কন্টিনিউ শপিং, আবার ওটা ওই পেজে পাবো আমি। হ্যাঁ এই যে কন্টিনিউ শপিং দিলে আমরা কিছু দেই না এখানে নাকি? ও পেজটা রিলোড দেওয়া হয় নাই, যেমন ধরুন আমরা কার্ট পেজে আসলাম, ঠিক আছে, এবার কন্টিনিউ শপিং দিলে আমাকে কোথায় নিয়ে যাবে? এই যে ইন্ডেক্স পেজে আসতেছে, এখান থেকে আবার সে প্রোডাক্ট বা আপনি যেখানে তাকে পাঠাতে চান আর ওইটার নাম দিতে হবে। আমরা তাকে পাঠাতে চাচ্ছি ইন্ডেক্স পেজে, এই জন্য সেখানে চলে আসছে, ঠিক আছে না? ইয়া হ্যাঁ, এই যে মনে করেন আপনি এখানে আমার দেখাচ্ছি কার্টে কি কি প্রোডাক্ট আছে, কার্টে কি কি আছে, আরসেলের একটা টি শার্ট আছে আর স্যামসাং একটা ফোন আছে। সো আমরা মনে করেন এই যে এই ফোনটা নেই, Xperia Z5, Z5 একটাই নেই, অতিরিক্ত দাম চলে আসছে না? চলে আসছে। আবার আপনি চলে রিমুভ সবকিছু করতে পারেন। এবার যখন আমি চেক আউটে যাব তখন এখানে কি করতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে, পেজেস নাম ছিল চেক আউট, ঠিক আছে? চেক আউট, ও মাই গড, চেক আউট কন্টেন্ট ডট পিএসপি। এই কথা বলেন কেন? খেয়াল করেন আমার কথা ভুল হয় কিনা, আমি কিন্তু চোখে কিছু দেখতেছি না। পেজেসের মধ্যে চেক আউট কন্টেন্ট ডট পিএসপি, তাহলে এবার চেক আউটে ক্লিক করলে একটা পেজ লোড হচ্ছে না। সো এখানে আমাকে একটা কাজ করতে হবে এবার, দেখেন একটা ফর্ম তৈরি করি বুটস্ট্র্যাপ দিয়ে। ঠিক আছে, এইভাবে আসতেছে দেখেন। আচ্ছা, আমাকে একটা ফর্ম তৈরি করে দেন তো আপনারা। কোথা থেকে নিব বলেন? এটা নিয়ে দেন আমাকে, একটা সুন্দর একটা রেজিস্ট্রেশনের লগইন ফর্ম বানিয়ে দেন আমাকে, নিয়ে কোডটা দেন। আমি করতেছিলাম, করতে গেলে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। আজকে 32 নম্বর ক্লাস, আজকে অর্ডার সাবমিট করতে হবে। বসেন তাহলে।
ফর্ম কোথাও না করে ছিল এগুলো ডায়নামিক এটা ছিল এরকম একটা কাম আছে একটা মেসেজ থাকবে এখানে এটা মনে করেন পিএইচডি করে হ্যাঁ দিয়ে দেন পেন ড্রাইভে দিয়ে দেন আমাকে ফর্মটা আছে দেন হবে না এরকম হলে দেখেন তো থ্যাংক ইউ Thank you ভাই তোমরা তো বাহ ঠিক আছে না এত ছোট হয়ে গেছে কেন এটাই বুঝলাম না চেক করি এবার ঠিক আছে না তো সাইন আপ বাটনটাকে আমরা যেটা করে দেই এখানে বাটন ইউজ করা হয়েছে সাকসেস এটাকে আমরা ব্লক করে দিই
ব্লক করে দিলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের সাইন আপ বাটনটা দেখেন। সো ফর্ম নেমটা এখানে কেন আসছে, ফর্ম নেম এটা লাগবে না। ওকে, সো এইভাবে রেজিস্ট্রেশন ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কন্ট্যাক্ট নাম্বার, ব্লাড গ্রুপ, আচ্ছা স্ট্রিট অ্যাড্রেসটা দেয় না এখানে না। আচ্ছা আমরা স্ট্রিট এরিয়া বাদ দিয়ে এখানে দিই অ্যাড্রেস, ঠিক আছে। সো স্ট্রিট এরিয়াটা কোথায় আছে, এই যে স্ট্রিট এরিয়া, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। শুধু আমরা এখানে এভাবে বলে দিই টেক্সট এরিয়া। ফর্ম কন্ট্রোল অ্যাড্রেস, ওকে এবার চেক করে দেখেন এভাবে আসতেছে না, অ্যাড্রেস এভাবে চলে আসছে। সো আমরা এভাবে এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা কাস্টমারটার ইয়ে করতে হবে। সো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। কাস্টমার এখানে একটা পার্ট গেল, আর একটা পার্ট এখানে আসবে। ছয়ের মধ্যেই এখান থেকে শুরু হচ্ছে 6, এখানে শেষ হচ্ছে। পুরোটার কপি, পুরোটার কপি করে আবার পেস্ট করলাম। হ্যাঁ, এখানে আসবে হচ্ছে লগ ইন পয়েন্ট। লগ ইনের ক্ষেত্রে শুধু লাগবে কি নেম আর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, না আর কিছুই লাগবে না। লগ ইন, চলে আসছে না লগ ইনটা। সো আইদার রেজিস্ট্রেশন করতে হবে অথবা লগ ইন করতে হবে, ঠিক আছে। এবার দিয়ে দিলাম, খারাপ দেখা যাচ্ছে না, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তাহলে এখন আমার এই প্রত্যেক ইনপুট ফিল্ডের নেম টেম ঠিক করে আসতে হবে, নেম টাইপ এগুলো কি অবস্থা আল্লাহ জানে। সো এখান থেকে আমরা দেখে আসি। প্রথমে বলা হচ্ছে নেম, নেম না বলে আমরা এখানে বলে দিই ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ইনপুটের টাইপ হচ্ছে ইমেল, নেম হচ্ছে কি ইমেল অ্যাড্রেস হবে না, টাইপটা কি হবে এখানে কাজ আসবে হালকা। পাসওয়ার্ড টাইপ বলা আছে পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কন্ট্যাক্ট নাম্বার নেম বলা হচ্ছে কন্ট্যাক্ট, না বলে আমি এখানে বলি ফোন নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বার, ইনপুটের টাইপ বলে দিচ্ছি নাম্বার, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ নামটা কি ব্লাড গ্রুপ, ঠিক আছে। আচ্ছা অ্যাড্রেস ঠিক আছে, সিটি নেম ইজ ইকুয়াল টু টেক্সট সিটি, ঠিক আছে না। ডিস্ট্রিক্ট নেম ইজ ইকুয়াল টু ডিস্ট্রিক্ট, DRI সিটি ডিস্ট্রিক্ট, মানে একই কাজ আর কি। এবং এর ইনপুট বাটনে এটা কি নেম দেওয়া লাগবে না, নেম দেওয়া আছে অলরেডি, সাইন আপ। আচ্ছা সাইন আপটা আমরা কাজে লাগাবো, সমস্যা নেই।
এবার খেয়াল করেন আমাদের ফর্মটা মোটামুটি এবার রেডি আছে। সো বলা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, এবার অ্যাড্রেস, সিটি, ডিস্ট্রিক্ট। ফাইন, ছিল থাক আছে। ওকে, এই ইনফরমেশনগুলো নিয়ে এবার আমরা তাকে এখানে কি বলা হচ্ছে, যখন একজন কাস্টমার দেখেন কার্ড পেজে যাবে, তার শপিং করা শেষ, এবার সে চেক আউট করবে। চেক আউট করতে আসলে তাকে কি বলা হচ্ছে, ইউ হ্যাভ টু লগ ইন টু কমপ্লিট ইউর ভ্যালুয়েবল অর্ডার, ইফ ইউ আর নট রেজিস্টার্ড দেন প্লিজ রেজিস্টার ফার্স্ট। তাহলে তাহলে আমাকে কি করতে হবে, এবার দেখেন নিচের দিকে এসে, সো যখন সে এই সাবমিট বাটনে ক্লিক করবে, ইনপুটের টাইপ বলা হচ্ছে, টাইপটা কই দেখছেন, বাটনের টাইপ বলে নাই, ফাউল। বাটনের টাইপ কি হবে, বাটন হবে না, বাটনের টাইপ বিটিএন হবে, তাই না? এই আমি করি না আর কি। হ্যাঁ, তাহলে এখানে এসে আমাকে প্রথমে একটা ইসেট মামো লাগবে। বাটনের নাম কি ছিল বলেন তো? আল্লাহ বাঁচাইছে। যদি সাইন আপ হয় তাহলে আমি এখানে কি করব, ওবিজে অ্যাপ কি হবে, সেভ কাস্টমার ইনফো, ঠিক আছে। সো এই ফাংশনটার জন্য ডেফিনেশন দিতে হবে আমাকে, অ্যাপ্লিকেশন ক্লাসে এসে শিপিং এর কাজটা করি। হ্যাঁ, পাবলিক ফাংশন, এটাকে রিসিভ করবে হচ্ছে ডেটা। সো সেভ করা কোয়েরিটা কোথায় আছে, কি করবো আর, হ্যাঁ, ইনসার্ট ইনটু টিবিএল কাস্টমার, ভ্যালুস। এখানে আমরা এগুলো লিখবো না, এখানে আমরা একটা চিঠি লিখবো। চিঠি লিখলে হবে না, এখানে অন্য কাজ করতে হবে। আচ্ছা, জায়গায় কুয়েটে লিখি। সো টিবিএল কাস্টমার, কি কি একটা টেবিল তৈরি করতে হবে না, এবার কাস্টমার একটা টেবিল তৈরি করতে হবে। সো কাস্টমার নামের আমরা একটা টেবিল তৈরি করে ফেলি। কলাম হবে কয়টা, 3, 9টা হবে, তাই না? কয়টা হবে হাসান বলেন তো? যাক, এই প্রথম আমি এটা খাঁটি কথা কইছি, বুঝছেন নি? আচ্ছা, এই যে মই ভুলে গেছি। যাই হোক, তাহলে আমরা কি ব্রেকের পরে টেবিলটা করবো না? ঠিক আছে, আল্লাহ ভরসা। টিবিএল ব্লক, টিবিএল কাস্টমার, সরি টিবিএল কাস্টমার। এখানে কলামের নাম কি কি হবে, লাস্ট নেম হবে একটা, লাস্ট নেম হবে একটা, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এখানে তো আইডি লিখতে হবে, ফার্স্ট নেম, এটা হবে কি কাস্টমার আইডি না, last name, email address, password,
তাহলে আমরা এভাবে কাস্টমার টেবিলটা তৈরি করে ফেললাম। এবার আমরা সেভ দিয়ে দিচ্ছি। টেবিল কাস্টমার আপনাদের প্রেজেন্টেশন বলতে কি করছেন এগুলো দেখাবেন। কোশ্চেন করা হবে। বলেন। আপনারা একজন আরেকজনে জিজ্ঞেস করবেন। পরে জিজ্ঞেস করে নেব না চা খাওয়ার সময় না পরে বাইরে জিজ্ঞেস করে নেব কি করলা কেন
ফোন নাম্বার, ব্লাড গ্রুপ। First name, last name, email address, password, phone number, blood group, আছে city আর district, address sir, blood group মতো address, blood group address আছে। টেক্সট এরিয়া নিয়ে নিব। Address, city, district, সিটির পরে আসবে ডিস্ট্রিক্ট। সো যখন একটা ফাংশন লিখলাম MySQL I insert ID, এই ফাংশনটা আমাকে কাস্টমার আইডি রিটার্ন করবে। হ্যাঁ, এবার আমি এটাকে সেশনে রেখে দিব। কি হবে লাস্ট নেম। দেখেন বলা হচ্ছে কি, যখন এখানে চেক আউটে সে আসলো, আসার পর কাস্টমারকে লগ ইন করতে বলা হচ্ছে অথবা রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। যে নতুন কাস্টমার সে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার জন্য তার ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলো দিল, দেওয়ার পর আমরা নিয়ে এসে মেথডের মাধ্যমে কাস্টমার টেবিলে ইনসার্ট করতে যাচ্ছি। ইনসার্টের জন্য কোয়েরিটা প্রিপেয়ার করলাম, কোয়েরিটা এক্সিকিউট করলাম। যদি কোয়েরিটা চলে তাহলে কি হবে, একটা রো ইনসার্ট হবে, তাই না? ডেটাবেসের মধ্যে কাস্টমার টেবিলে ইনসার্ট হওয়ার পর এই MySQL I insert ID এটা একটা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে লাস্ট যে রোতে ডাটা ইনসার্ট হচ্ছে ওই রো লাস্ট যে রোটা ইনসার্ট হচ্ছে তার আইডিটা সে রিটার্ন করবে। মানে এই মাত্র কাস্টমার যে রোটা ইনসার্ট হলো তার আইডিটা সে রিটার্ন করবে, সেটাকে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রেখে কাস্টমারের আইডিটাকে আমরা সেশনে রেখে দিলাম এবং কাস্টমারের নেমটা আমরা সেশনে রেখে দিলাম। খেয়াল করছেন, ফার্স্ট নেম এই ডাটার মধ্যে আছে না, তার নামটা ওখান থেকে হ্যাঁ কনকেট করে রেখে দিলাম।
এবার সেশনে তাহলে কাস্টমার রোটা ইনসার্ট হবে, কাস্টমার আইডিটা সেশনে রেখে নামটা সেশনে রেখে তাকে হেডার লোকেশন দিয়ে কোথায় পাঠিয়ে দেওয়া হচ্ছে shipping.php পেজ। এর নামে কোনো পেজ কি আছে তৈরি করতে হবে? স্যার শিপিং স্যার পাসওয়ার্ডটা হ্যাশ করে যাবে না? হ্যাঁ, এই যে পাসওয়ার্ড এখানে ইয়ে করা হয়েছে, MD5 করে নেওয়া হয়েছে। You have to give us shipping information to complete your valuable order. If your সেম না হলে সেম না হলে শিপিং আর পে আলাদা করে দিবে। দেখেন কাজটা করি আগে। 12 শিপিং এন্ড বিলিং এর শিপিং এর ফর্ম নিচ্ছি, ইমেল পাসওয়ার্ড লাগবে না, ফোন নাম্বার লাগবে। শিপিং এর মধ্যে ব্লাড গ্রুপ নিয়ে কি করবো? অ্যাড্রেস লাগবে, সিটি লাগবে, ডিস্ট্রিক্ট লাগবে, বাস। ঠিক আছে, বলা আছে সেভ শিপিং ইনফো বাটন। দেখেন আমরা যদি এবার এখানে কাজ করি, যে ডিজাইনটা করা হচ্ছে এখানে একটা কাস্টমারের নাম দিয়ে আমরা সেভ করি। আমরা বললাম হাসান, ইমেল হচ্ছে pdjobs@gmail.com, পাসওয়ার্ড 123456, ফোন নাম্বার 123, ব্লাড গ্রুপ বললাম এবি পজিটিভ, অ্যাড্রেস কিছু একটা বলে দিলাম, সিটির মধ্যে বলে দিলাম ঢাকা, ডিস্ট্রিক্ট বলে দিলাম বাংলাদেশ। কি হলো? কিচ্ছু হয় না। দেখেন কারণ কি, দেখেন তো কোন দিকে গেছে সব।
লিংক দিয়ে গেল ভুলটা হচ্ছে কোথায় বলেন তো? ফর্মের মধ্যে কি নাই? অ্যাকশন এবং মেথড ছিল না। এবার চেক করি। Be positive. দেখেন কি বলতেছে, you have to give us shipping information to complete your valuable order if your billing information and shipping information are same, then just press on save shipping info button. তার মানে এখানে আমাকে শিপিং টেবিলে কাস্টমার টেবিলে দেখেন একটা রো ইনসার্ট হয়ে গেছে, এই যে একটা রো চলে আসছে কাস্টমার, তাই না, যে রোটা মাত্র দিল। এবার যেটা করবো আমরা, অনেক সময় দেখা যায় শিপিং ইনফরমেশন আর বিলিং ইনফরমেশন সেম থাকে, সেক্ষেত্রে আমরা এই পেজের মধ্যেই যে শিপিং ইনফো এই পেজের মধ্যেই কি করব, ডাটাগুলো সেভ হচ্ছে, নতুন একটা পেজ লোড হচ্ছে, তাই না? ইমাম সাহেব এরকম কিছু একটা বলছিলেন কি? দেখেন আমরা কি করলাম, আমরা যখন কাস্টমার ইনফো সেভ করলাম ডাটাগুলো চলে গেল আর একটা পেজ চলে আসলো। এভাবে করতে পারেন যদি পিএইচপি দিয়ে করেন, আর যদি ওভাবে একসাথে করতে তাহলে জাভাস্ক্রিপ্ট লাগবে। ডাটাগুলো কিন্তু একটা টেবিলে চলে গেছে, আবার নতুন একটা ফর্ম চলে আসছে। এখন আবার এখান থেকে আমি এখানে ক্লিক করব, ডাটাগুলো টেবিলে চলে যাবে, আবার আরেকটা ফর্ম আসবে। তিনটা ফর্মে তিনটা স্টেপ ইনফরমেশন নেওয়ার পর দেন ফাইনালি অর্ডারটা সাবমিট করতে পারবে সে। হ্যাঁ এখানে, হ্যাঁ সেটা হতে পারে, আর না হলে ফাঁকা থাকবে। হ্যাঁ, সো আমরা দেখেন শিপিং টেবিলে এসে আমরা যদি সেম এই কাজটুকু আবার করি, শিপিং টেবিলে এসে আসতে চাচ্ছিলাম অর্ডারটা সেভ করতে, কিন্তু পারলাম না। কারণ হচ্ছে কি বলেন তো, ওই দুইটা ফাংশন করলাম এক্সট্রা, তাই না? সিলেক্ট কাস্টমার ইনফো, এখন কাস্টমার আইডিটা আমার লাগবে না। কাস্টমার আইডিটা কোথায় আছে বলেন তো? কাস্টমার যখন সেভ হচ্ছিল তখন কাস্টমার আইডিটা কি করলাম, ঠিক আছে? কাস্টমার আইডি ধরে কাস্টমার ইনফরমেশনগুলো তুলে নিয়ে আসবো। দেখেন তাহলে সেশন স্টার্ট করা লাগবে না কেন বলেন তো? কারণ এই আমার এই সবগুলো পেজ কি ইন্ডেক্স পেজে চাইল্ড না, এই যেখানে সেশন স্টার্ট করা আছে। তাহলে অ্যাপ্লিকেশন ক্লাসে আমরা এই ফাংশনের ডেফিনিশন দেই, পাবলিক ফাংশন এইটা। তাহলে সিলেক্ট কাস্টমার ইনফো বাই আইডি, কি কথা হচ্ছে দেখেন, কাস্টমার আইডি ধরে কাস্টমার ইনফরমেশন তুলে নিয়ে আসবো।
তুলে নিয়ে এসে ওই শিপিং ফর্মের মধ্যে দেখাই দেবো। সিলেক্ট অল ফ্রম টিভিএল কাস্টমার, ওয়ার কাস্টমার আইডি না, ওকে পাঠাচ্ছে, এখানে রিসিভ হবে, যেহেতু আইডি ধরে আসতেছে সো একটারও আসবে। কাস্টমার ইনফো, এবার কাস্টমার ইনফো ধরে এখানে ভ্যালু মধ্যে দিয়ে দিলাম পিএসপি ইকো এখানে আসবে ইমেল অ্যাড্রেস, ইমেলের পর আসবে ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন টেক্সট এরিয়ার মধ্যে ভ্যালু লাগবে না, অ্যাড্রেস বলে দিলেই হবে। সিটির মধ্যে ভ্যালু লাগবে, ডিস্ট্রিক্টের মধ্যেও ভ্যালু লাগবে। চেক করি, রিলোড দিই, দেখেন ওই কাস্টমারের যাবতীয় ইনফরমেশন আসে নাই কিন্তু, কারণ কি ইকো করি নেই, আসলো না কেন বলেন তো? এই যে সেশন স্টার্ট করেছিলাম। আচ্ছা আমরা দেখি তো, আচ্ছা এখানে কি করছি দেখি তো, কাস্টমার আইডি নিছি না, দেখি তো এটা আসে কিনা। আচ্ছা দাঁড়ান, নাই তো, সিস্টেমের রিলোড দেওয়ার দরকার ছিল একবার, তাই না? আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা আবার একটা কাস্টমার ইয়ে করে রেজিস্ট্রেশন করি, কারণ এখান থেকে আবার চেক আউট দিচ্ছি, এখানে আসতেছি শাহাদাত কামাল, পজিটিভ স্টিল আসতেছে না, ঘটনা কি?
CUSTOMER কাস্টমার আন্ডারস্কোর আইডি, তাই না? সো অ্যাপ্লিকেশন ক্লাস থেকে MySQL I insert ID এই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার দিতে হয়, জানেন না? হ্যাঁ, ফাউল একটা ফাংশন। কি কাজ কতবার করবো আর। ভালোই লাগতেছে না, কিছু একটা দিলাম। এবার আসছে না, আসছে এই দেখো এই পাশে কি আসছে, এটা আসছে। সো তাহলে মানে ওই সব কি সাথে সাথে এখানে কি সবার দেখাচ্ছেও না। এবার চাইলেছে এখানে ক্লিক করলে যদি একই থাকে, না থাকলে সে কি করতে পারবে, আবার এডিট করতে পারবে। সো এই 6টা কেটে দিয়ে এটা লাগবে না, ঠিক আছে? বাকি কাজগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। আমার ভালো লাগতেছে না আজকে। সো থ্যাংক ইউ। হ্যাঁ, জাস্ট এ মিনিট, এখান থেকে আর একটু সুন্দর করে দিই। স্যার যদি ইউজার থাকে মানে লগইন অবস্থায় থাকে, লগইন করে ইউজার যে তখন ওটা করতে পারবে না, ওগুলো আমরা চেক করব। সো আমরা নেক্সট ক্লাসে একদম শুরু তো মানে তাড়াতাড়ি শুরু করে দেবো, ঠিক আছে? আর বাকি 2টা ক্লাসে কোনো ব্রেক পাবেন না। সো যা খাওয়ার যা নেওয়ার আগে নিয়ে এসেন, খাই এসেন। ধন্যবাদ। কার কোন কত ভিডিও লাগবে আমার কাছে আসেন, নিয়ে যান। আমার ভিডিও